নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব শনির যে বক্রী অবস্থা শুরু হচ্ছে 13ই জুলাই থেকে 27শে নভেম্বর পর্যন্ত 138 দিন শনি বক্রী হচ্ছে। শনির এই বক্রী অবস্থা কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কি ধরনের প্রভাব বিস্তার করতে পারে, পজিটিভ দিক কি কি, নেগেটিভ দিক কি কি, এভরিথিং আজ আমি আলোচনা করব। এখন সর্বপ্রথম আমি আলোচনা করব বা জানাতে চাই যে শনির বক্রী অবস্থা মানেটা কি। প্রত্যেকটা গ্রহ নিজস্ব গতিতে নিজের কক্ষপথে কিন্তু চলাচল করছে, শনি গ্রহটিও করছে। শনি গ্রহটি নিজস্ব গতি হঠাৎ করে যখন কমিয়ে ফেলে, আরো ভালো এক্সাম্পল দিই, দুটো ট্রেন পাশাপাশি সমগতিতে এগিয়ে চলেছে, একটা ট্রেনের মধ্যে আমি বসে রয়েছি। এই অভিজ্ঞতাটা আমাদের প্রত্যেকেরও হয়েছে, আমরা সবাই ট্রেনে করে যাতায়াত করেছি এবং কখনো না কখনো হয়েছে। যেই ট্রেনটাতে আমি বসে রয়েছি সেই ট্রেনটা হঠাৎ করে তার গতিটা কমিয়ে ফেললো, তখন আমাদের কি মনে হয়, আমার ট্রেনটা বোধহয় পেছন দিকে যাচ্ছে, তাই না? পাশের ট্রেনটা এগিয়ে যাচ্ছে, আমার ট্রেনটা পেছন দিকে যাচ্ছে। একদম বক্রী মানে হচ্ছে তাই। কেমন এই বক্রী, বক্রপথে গমন করা, পিছন দিকে গমন করা পুরোপুরি ভুল। কোন গ্রহ পেছন দিকে আসছে না, শনি গ্রহ পেছন দিকে আসছে না। শনি তার যে নির্দিষ্ট গতি, সেই গতিটাকে স্লথ করে দিয়েছে, ধীরে করে দিয়েছে। এটাকেই বলা হচ্ছে বক্রী। তাহলে এই যে শনির বক্রী অবস্থান, সেই শনির বক্রী অবস্থান কন্যা রাশির জাতক জাতিকাদের উপর কি ধরনের প্রভাব বিস্তার করছে সেইটা নিয়েই আমি সার্বিক মতে আলোচনা করব। এখন সার্বিক মতে আলোচনা করব কেন? তার কারণ আমি যদি খুব ভালো মতন পশ্চিমবঙ্গটাকেই দেখি, সেখানে কয়েক লক্ষ কন্যা রাশির জাতক জাতিকা রয়েছে। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা। তাহলে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা হলে জন্মছক আলাদা হয়ে যাবে। জন্মছক আলাদা হলে তার দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে যে স্পট ইমপ্লিমেন্টেশন চক, সেটাও তাহলে আলাদা হয়ে যাবে। যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ জানা নেই, আমি কয়েক লক্ষবার বলেছি কালপুরুষ ছকের মধ্যে দিয়ে প্রেডিকশন করতে হয়, চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করতে হয়, তাহলে সেটাও আলাদা হয়ে যাবে, তাই তো? তাহলে স্পেসিফিক ভাবে আপনি যদি আপনারটা জানতে চান, তাহলে অবশ্যই কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করবেন। আমি বারবার ধরে একটা কথা বলেছি যে আমি কিন্তু যা প্রেডিকশন করি তার পেছনে আমার অধ্যয়ন, পড়াশোনা, অভিজ্ঞতা এবং সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ কাজ করে। 11ই জানুয়ারি না 21শে জানুয়ারি, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আপনারা দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী এই চ্যানেলটিকেই আপনি সার্চ করবেন, 11 তারিখ অথবা 21 তারিখ আমি নির্দিষ্টভাবে বলে দিয়েছিলাম। কিন্তু কি বলেছিলাম একটু শুনে নেওয়া যাক। আমি কি বলেছিলাম সেটা মুখের কথাই তো মানুষ বিশ্বাস করবে না, একটু শুনে নেওয়া যাক কি বলেছিলাম। গ্রহ মীন রাশিতে এই দিন একত্রে বসে থাকবে, তা হচ্ছে চন্দ্র অর্থাৎ চন্দ্রমা, বুধ, শুক্র, সূর্য, শনি এবং রাহু। কিন্তু এর মধ্যে চন্দ্র, চাঁদ, মূল সে কিন্তু অস্তমিত থাকবে, শনি অস্তমিত থাকবে, বুধ অস্তমিত থাকবে এবং বক্রী অবস্থায় থাকবে।
শুক্র সে কিন্তু বক্রী অবস্থায় থাকবে এবং রাহু এমনিতেই কিন্তু তার গতি বা তার পথ বা তার গমন বক্র হয়। সবচেয়ে বড় কথা, 29শে মার্চ 2025 এই যে শনিবার, এই যে শনিদেব বা শনি গ্রহটি কুম্ভ থেকে মীন রাশিতে পদার্পণ করবে, এই মীন রাশিতে আগে থেকেই কিন্তু সেখানে রাহু বসেছিল। যখনই শনি পদার্পণ করবে তখনই কিন্তু রাহু এবং শনির একত্রীকরণ শাপিত দোষ সৃষ্টি করবে। শ্রাপিত দোষও বলা হয়, শাপিত দোষও বলা হয়, অভিশপ্ত যোগও বলা হয়। এই রাহু এবং শনির একত্রীকরণ শাপিত দোষ সৃষ্টি করার জন্য অভিশপ্ত অবস্থান, প্রেক্ষাপট, সিচুয়েশন ক্রিয়েট হবে কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রিক, রাজনৈতিক, পলিটিক্যাল ইস্যু নিয়ে এবং ব্যক্তিগত জীবনে। এই শনি এবং রাহুর অবস্থান 18ই মে পর্যন্ত, 18ই মে 2025 পর্যন্ত কিন্তু থাকবে। তার কারণ 18ই মের পর আমাদের রাহু কিন্তু তার গতি যেহেতু বক্র উল্টো দিকে, তাই জন্য মীন থেকে সে কিন্তু কুম্ভতে পদার্পণ করবে। সুতরাং এই যে 29শে মার্চ 2025 থেকে 18ই মে 2025 এই সময়টা আমাদের দেশের ক্ষেত্রে, অবস্থানের ক্ষেত্রে সব দিক দিয়ে কিন্তু অত্যন্ত নেগেটিভ একটা সময়। আমি পূর্বেও ক্যালকুলেশনের শনির বক্রী অবস্থান এবং কন্যা রাশির জাতক জাতিকাদের উপর তার প্রভাব এই নিয়ে আলোচনা, কাজেই আর বেশি বলা যাবে না। যদিও এইটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আমি লাস্ট 7.5 বছর ধরে আমি যা প্রেডিকশন করেছি সেই প্রেডিকশন একদম 100% অ্যাকুরেট হয়েছে। কটা এক্সাম্পল লাগবে আমার ইউটিউব চ্যানেলটা দেখলে পরেও আপনারা জানতে পারবেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে আমি কিন্তু কোনো ইউটিউবার নয় বা ইউটিউবের অ্যাস্ট্রোলজার নয়, কিন্তু প্রত্যেকদিন টেলিভিশনে আমার 7টা করে অনুষ্ঠান চলে। কেমন আমার টেলিভিশনের অনুষ্ঠানগুলোও দেখবেন, লাইভ অনুষ্ঠান, তাহলে বুঝতে পারবেন দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির পাওয়ারটা কোন জায়গাটায়। যাই হোক, আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, কন্যা রাশির জাতক জাতিকাদের উপর যখন শনির বক্রী প্রভাবটা 13 তারিখ থেকে পড়বে, তখন কিন্তু মঙ্গল 1 2 3 4 মঙ্গল 4 নাম্বার ঘরটাতে হিট করছে। এবার মঙ্গল 4 নাম্বার ঘরটাতে হিট করছে এবং যে শনিকে সমসপ্তমে হিট করছে সেই শনি কিন্তু 2:1% মধ্যে দিয়ে তার পরের ঘরটাতেই রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের 4 নম্বর ঘর মানে কিন্তু আমি সফলতার জন্য নিজেকে কতটুকু প্রস্তুত করছি। ফার্স্ট, 4 নম্বর ঘর মানে জীবনের আনন্দের জায়গাটা। 4 নম্বর ঘর মানে আমার ব্যক্তিগত জীবন, পার্সোনাল লাইফ, সাংসারিক ক্ষেত্র। তাহলে সেখানে মঙ্গলের অবস্থান যখন থাকে বা মঙ্গলের ভাইব্রেশন ক্রিয়েট হয়েছে, তার মানে একটা কিন্তু মানসিক গ্যাপ সৃষ্টি হবে ভুল বোঝাবুঝির। কিভাবে? আমি প্রচুর পরিশ্রম করছি, আমার হয়তো অফিস শেষ হয়ে গেছে 7টার পর, কিন্তু আমি সেলস, মার্কেটিং বা টার্গেট ওরিয়েন্টেড কোনো অর্গানাইজেশনে কাজ করি, আমার টার্গেট ফুলফিল করতে হবে, সুতরাং ঝাঁপিয়ে পড়ো। 10টা 11টা পর্যন্ত হয়তো আমি কাজ করছি। আমার ওয়াইফ ভাববে আমি বোধহয় বাইরে থেকে কোথাও মানে রঙ্গলীলা করে এলাম, বা আমার মা বাবা ভাববে বাইরে থেকে ছেলে হয়তো আড্ডা মেরে এলো। মানসিকভাবে ভুল বোঝাবুঝির জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই ভুল বোঝাবুঝির জায়গাটা যেন না সৃষ্টি হয় সেই দিকে মাথায় রাখতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের। জীবনের আনন্দের ক্ষেত্রে বা আমার সফলতার জন্য কতটুকু আমি প্রস্তুত হচ্ছি, এই জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এত জোরালো থাকবে,
আমার যে টার্গেটটা থাকবে, আমার যে লক্ষ্য আছে, সেই লক্ষ্যটাকে পূর্ণ করার জন্য আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এত মারাত্মক পরিমাণে থাকবে যে আমি এই সময়টায় সফল হচ্ছি, অর্থ ইনকাম করছি, সেগুলোকে ভোগ আমি করতে পারবো না। অর্জুন, তুমি কি দেখতে পাচ্ছ? আমি কেবল একদম ওই চোখের মণি যেমন, সেরকম আমি কেবল সফলতাটাকে দেখতে পাচ্ছি, তার বাইরে আর অন্য কিছুকে দেখতে পাচ্ছি না। তার কারণ মঙ্গল মানে কিন্তু সৈনিক, মঙ্গল মানে কিন্তু সৈন্য, মঙ্গল মানে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, আমার ঊর্জার জায়গা। এবং বিশেষ করে চন্দ্রের ঘরে 6-9 কানেকশনের দ্বারা কিন্তু উচ্চস্থ হয়ে গেছে মঙ্গল। তাহলে লড়াই করার প্রবণতা, ফাইট, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের মধ্যে দিয়ে কর্মকে বিলিফ সিস্টেমের মধ্যে ফেলে দেওয়া এবং শারীরিক পরিশ্রমটাকে মূল পরিশ্রম মনে করা। শারীরিক পরিশ্রম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ আমি যতই ব্রেন ওয়ার্ক করি, যতই বুদ্ধি খাটাই, আলটিমেট সমস্ত কিছু কিন্তু বাস্তবে পরিণতি পায় বা পরিণত হয় আমার কর্মের মধ্যে দিয়েই। তাহলে এই জায়গাটা কিন্তু অত্যন্ত স্ট্রং জোনে রয়েছে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু সমসপ্তমে যে শনিকে হিট করছে 2:1% মধ্যে দিয়ে, তার পরের ঘরটাতেই বসে রয়েছে। সুতরাং অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, আমি কোনো মারাত্মক পরিশ্রম করছি, মারাত্মক লক্ষ্য নিয়ে টার্গেট নিয়ে কাজ করছি, হঠাৎ করে আমি সফল হতে পারলাম না। তাহলে আমি আমার সব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম, কিন্তু তারপরেও আমি সফল হতে পারলাম না। আমার মানসিকতা, মনোভাবের মধ্যে কখনো যেন এমনটা না চলে আসে, তাহলে আর আমার দ্বারা হবে না, একবার পারলাম না মানেই আমার দ্বারা আর হবে না, এটা যেন না চলে আসে। বা দূর, আমি যে টার্গেটটা অ্যাচিভ করার চেষ্টা করছি সেটা এরকম ভাবে হবে না, ফাট করে কারোর দ্বারা প্রভাবিত হয়ে আমি ফাটকা রিলেটেড জায়গায় চলে গেলাম। এখান থেকে ভীষণ সাবধান। কেমন? যদি খুব ভালো মতন শনিকে লক্ষ্য করা যায়, শনি কিন্তু বৃহস্পতি এবং রাহুর সাথে বসে রয়েছে। তাহলে শনি মানে হচ্ছে ডিসিপ্লিনের কারকতা, ডিসিপ্লিনকে রিপ্রেজেন্ট করে। শনি মানে হচ্ছে লিগ্যাল অ্যাক্টিভিটিস, শনি মানে হচ্ছে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, কট্টর বাস্তববাদী মন, কঠোর কঠিন পরিশ্রম, ঘাম ঝরানো, রক্তাক্ত হওয়া ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। বৃহস্পতি মানে অন্তত কয়েক লক্ষবার এরই মধ্যে বলা হয়ে গেছে আমার ভেতরের যে জ্ঞান, সেটাকে প্রফেশনালি আমি কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারছি, বৃহস্পতি দ্বারা বোঝা যায়। আর রাহু মানে হচ্ছে একদিকে যেমন ইলিউশন, আবেগ, ইমোশনের কারকতা রিপ্রেজেন্ট করে, ইলিউশন, আবেগ, ইমোশনকে, সেরকম রাহু মানে কিন্তু আমার অবস্থানকে বৃদ্ধি করা, চাগার দিয়ে দেওয়া, ইনক্রিজ করা, নেগেটিভ ভাবে থাকলে নেগেটিভ, পজিটিভ ভাবে থাকলে পজিটিভ। তাহলে এই ক্ষেত্রে পরিষ্কার যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমার ভেতরের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে প্রফেশনালি আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। এবং আমি সফল তখনই হতে পারবো যখন কিন্তু আমার মধ্যে ডিসিপ্লিন থাকবে, যখন আমার মধ্যে কিন্তু বাস্তববাদী মন থাকবে, যখন আমার মধ্যে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, হার না মানা মনোভাব থাকবে, আমার মধ্যে লিগ্যাল অ্যাক্টিভিটিস থাকবে, ইললিগ্যাল অ্যাক্টিভিটিস কখনো থাকবে না। তখনই কিন্তু আমি আমার যে ভেতরের জ্ঞানটাকে ইমপ্লিমেন্ট করে সফল হতে পারবো। কিন্তু আমার এই যে সফলতার পথটা যেটা বললাম, সেখানে কিন্তু আবেগ, ইমোশন, ইলিউশন নানান ভাবে, নানান রূপ ধরে এবং নানান সময়ে আসবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। আমি যদি তার পরের অবস্থান লক্ষ্য করি, তাহলে সূর্য, বুধ এবং নিচস্থ শুক্র বসে রয়েছে। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে থার্ড হাউসের অধিপতি গ্রহ কিন্তু শুক্র, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে কিন্তু বুধের ঘরে বসে রয়েছে। প্রবলেম যেটা ক্রিয়েট হয়ে যাচ্ছে যে সূর্য মানে কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গা,
আমি যদি নর্মালি দেখি, সূর্য মানে হচ্ছে আমিত্বকে প্রতিষ্ঠা করার জায়গা। স্পর্শকাতর মন বা স্পর্শকাতর মানুষ, সূর্যের প্রভাব যাদের আছে তারা হয় একটুতেই কিন্তু আঘাত লেগে যায়। হ্যাঁ, অত্যন্ত পরিমাণে কিন্তু স্পর্শকাতর তারা, একটুতেই আঁতে ঘা লাগা যেমন বলে সেরকম হয়ে যায়। বুধ উচ্চস্থ হয়ে রয়েছে, তার মানে আমার যুক্তি, আমার বুদ্ধি, আমার ব্রেন ওয়ার্ক, ইমপ্লিমেন্টেশন, সেটাকেও বোঝা যাচ্ছে। তাহলে মনে রাখার প্রয়োজন আছে, আমার যে বুদ্ধির ইমপ্লিমেন্টেশন, আমার বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করা, তার চাইতে বেশি আমি বিশ্বাস করব শারীরিক শ্রমকে। বুদ্ধির জায়গাটা মাঝে মাঝে দূর, আমি এত চিন্তা করছি, এত প্ল্যানিং করছি, ব্যর্থ হয়ে যাচ্ছে, তখন পরিশ্রম বাড়িয়ে দিলাম, বা শনি এবং মঙ্গলের অবস্থান ফাটকা রিলেটেড জায়গাকে বিশ্বাস করে নিলাম। কেন না, শুক্র এবং সূর্য মানে হচ্ছে দারিদ্র যোগ, প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে হচ্ছে ফল ডাউন করে যাওয়ার জায়গা। কেমন ফল ডাউন করে যাওয়ার জায়গা? তাহলে সূর্য, বুধ এবং শুক্রের অবস্থান কিন্তু কি করবে, আমার বুদ্ধি অনেক সময় বুদ্ধিভ্রষ্ট হয়ে যেতে পারে, বা আমার বুদ্ধিটাকে আমি মিসইউজ করে ফেললাম, তার ব্যবহারটা আমি সঠিক মতন করলাম না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি বৃহস্পতিকে খুব ভালো মতন দেখি, তাহলে আমি সবসময়ের জন্যই কিন্তু আমার ভেতরের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে বিলিভ সিস্টেমের মধ্যে ফেলবো, সেই জ্ঞানটাকে বিলিভ করতে শুরু করব ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। তার কারণ চন্দ্র বৃহস্পতির ঘরে বসে রয়েছে। আমার মন দ্বারাই কিন্তু মানসিকতা, মনোভাব এবং দৃষ্টিভঙ্গি সব ক্ষেত্রেই কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে আমি কিন্তু আমার ভেতরের যে জ্ঞানটা আছে, সেই জ্ঞানটার দ্বারাই সফল হওয়া সম্ভব, সেটাকে বিশ্বাস করব। আবার সেই বৃহস্পতির সাথে যেহেতু শনি বসে রয়েছে, তাহলে আমার মন, আমার দৃষ্টিভঙ্গি, আমার মানসিকতা, মনোভাব বিলিভ করতে শুরু করবে যে কঠিন পরিশ্রম করতে হবে। হ্যাঁ, এবং যে মানে নিয়ম কানুন মেনে চলতে হবে, ডিসিপ্লিন, নিয়ম কানুন, লিগ্যাল অ্যাক্টিভিটিস, কট্টর বাস্তববাদী, এই সব কিছুকে কিন্তু আমার মন এবং আমার দৃষ্টিভঙ্গি, আমার মানসিকতা, মনোভাব সবকিছু কিন্তু বিশ্বাস করতে শুরু করবে। কিন্তু আমার সেই মনের মধ্যেও কিন্তু, কেননা বৃহস্পতির সাথে রাহুও বসে রয়েছে, সেই মনের মধ্যেও কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন জায়গা পাবে। কখন এই রাহুর এই যে নেগেটিভ, আমি এইটাকে নেগেটিভ ভাবেই দেখি, ইলিউশন দ্বারা জীবনে কখনো কোনো কিছু করা উচিত নয়, চলা উচিত নয়, এবং কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়। তাই জন্য এটাকে আমি নেগেটিভ ভাবে দেখি। তাহলে নেগেটিভ ভাবটা কখন আসবে? যখন আমি কোনো একটা কাজে নিজেকে সমর্পণ করে দিলাম, 100% উজাড় করে দিলাম, তারপরেও আমি ব্যর্থ হলাম। যখনই একবার ব্যর্থ হলাম, আমার দ্বারা আর হবে না, একদম চ্যালেঞ্জ কা সাথ, তখনই আমি ফাটকা রিলেটেড জায়গায়, কেননা মঙ্গল শনির কানেকশন রয়েছে, বা কেউ বুঝলি পরিশ্রম করে বেকার লাভ নেই, ওইখানে চল, ওইখানে ওই টাকাটা 2 লাখ টাকা ইনভেস্ট করলে ডবল হয়ে যাবে, একদম ভুল। শর্ট টার্ম রুট। সাকসেস নেভার কামস বাই এ ডে অনলি, নিডস হার্ড লেবার, এন্ড হার্ড লেবার ব্রিংস কনফিডেন্স টু ম্যান টু অ্যাচিভ দ্য সাকসেস। সেটাকে আমি কখনো বিলিভ সিস্টেমের মধ্যেই ফেলবো না। কেমন? এইখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। আবার যদি আমি খুব ভালো মতন শনিকে দেখি, তাহলে শনি কিন্তু রবির দ্বারা পুষ্ট হয়ে গেছে, সেখানে রাহু এবং বৃহস্পতি বসে রয়েছে। তাহলে শনির পজিটিভ ইনফ্লুয়েন্সটা আমি লক্ষ্য করতে পারছি না। আমার জীবনের সফলতার পিছনে লিগ্যাল অ্যাক্টিভিটিস, নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন, তারপরে আমার মানে কি বলবো, মানে আমার যে একদম কট্টর বাস্তববাদী মন, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, সবকিছু আমি মেনে নিচ্ছি। কিন্তু মনে রাখা প্রয়োজন আছে, এটা বেশিক্ষণ আমি স্থায়ী থাকবে না। এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তার ফলে কি হয়ে যাচ্ছে, কেতু একটা ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। সে যেই ঘরে বসে থাকে, সেই ঘরের অধিপতি গ্রহ যখন পাওয়ারফুল হয়ে যায়, সে পাওয়ারফুল হয়ে যায়। পাওয়ারলেস হয়ে গেলে সেও পাওয়ারলেস হয়ে যায়। তাহলে শনি কিন্তু এখানে পরিপূর্ণভাবে পাওয়ারলেস হয়তো নয়,
কিন্তু পাওয়ারফুলও নয়। তাহলে আমার স্যাটিসফ্যাকশনের জায়গাটা, বিশেষ করে রবির সাথে কানেকশন, রবির ঘর, তাহলে আমার স্যাটিসফ্যাকশনের জায়গাটাও কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। আজকে স্যাটিসফাই হলাম, কালকে স্যাটিসফাই হলাম না, আবার পরশুদিন স্যাটিসফাই হলাম না, তারপরের দিন আবার স্যাটিসফাই হলাম। ফ্লাকচুয়েশনের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং সরকারি চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, কন্যা রাশির জাতক জাতিকারা কোনো মতেই এই যে 138 দিন, সেই সময়টা তাদের পজিটিভ নয়, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার কেতুকে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে কেতু কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি 12 নম্বর ঘরকেও হিট করছে। তাহলে কি হয়ে যায়, 12 নম্বর ঘরে কেতু মানে হচ্ছে চটজলদি সফলতার জায়গাটা যেমন আছে, সেরকম আমি একটা মারাত্মক মানে কি বলবো অসৎ কাজ করছি, আমার কাজের জায়গাটা ইললিগাল অ্যাক্টিভিটিস আমি জড়িয়ে পড়েছি, আমি দেখা যাচ্ছে ঈশ্বরকে বিশ্বাস করছি, আমি যে কোনো পুজোতে অনেক ডোনেশন দিচ্ছি, আমার পাপ যাতে স্খলিত হয়ে যায়, এটা কিন্তু কখনো সম্ভব নয়। এই মানসিকতার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ধর্মীয় স্থানে দেবদেবীর জন্য, যে ধর্মের যে দেবদেবী আর কি, এই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আমি বিপুল পরিমাণে টাকা পয়সা দিচ্ছি, ভাবছি ঈশ্বর আল্লাহ গড আমাকে বাঁচাবে, সেটা কিন্তু বাঁচানো কখনো সম্ভব নয়। কেমন, এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন। এখন আমি যে আলোচনাটা করলাম, এই আলোচনাটা একটা সার্বিক মতে আলোচনা করলাম। আমি আগেই বলেছি যে কন্যা রাশির জাতক জাতিকা কয়েক লক্ষ রয়েছে, প্রত্যেকে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এক নয়, যেটা আমি আগেই বললাম। তাই জন্য অবশ্যই স্পেসিফিক ভাবে কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের ছকটা দেখিয়ে নেবেন। আমি আবার বলছি, আমার কিন্তু প্রত্যেকদিন টেলিভিশনে 7টা করে অনুষ্ঠান হয়, আপনারা অবশ্যই দেখবেন, লাইভ অনুষ্ঠান হয়। যদি আপনারা মনে করেন আমার কাছে আসবেন, আমার চেম্বারে আসবেন, বা আমাকে অনলাইন প্রেডিকশন করাবেন আমাকে দিয়ে, প্রথমত আপনি যদি সেলিব্রিটি হন তাহলে আপনার জন্য আমি নই, কেননা আমি একদম সাধারণ মানুষদের জন্য। আপনি যদি কোনো পলিটিক্সের সাথে যুক্ত থাকেন, যে কোনো পলিটিক্সের কাজ করেন, আপনি কখনো আমার চেম্বারে আসবেন না। 2, 3, আপনি যদি হাতের মধ্যে জেমস্টোন পরে থাকেন, তাহলে কখনো আপনি আমার চেম্বারে আসবেন না। জেমস্টোন পরা মানুষেরা কখনো আমার চেম্বারে আসবে না, কেননা জেমস্টোনকে আমি রেমেডি বলে বিশ্বাস করি না, মেনে নিই না, তার পেছনে আমি বহু যুক্তি দিয়েছি। এবং লাস্ট আরেকটা যেই জায়গাটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন, আমি কেবল স্যারের ফিস 1500 টাকা চেম্বার ফিস, আর অনলাইন ফিস তো 3000 টাকা, কেবল ফিস দিয়ে জানলাম, সেটা কোনো মতেই যেন না হয়। আমি কেবল ফিস দিয়ে জেনে চলে গেলাম, কোনো মতেই যেন না হয়। আমি ফিসটা দিলিয়ে জানলাম, একজন অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর সমাজসংস্কারক নয়, তিনি কেবল নেগেটিভ সাইডটাকে নিয়ে বলে, কেন না পজিটিভ সাইডটাকে নিয়ে কোনো রেকটিফিকেশনের প্রয়োজন হয় না। তাহলে নেগেটিভিটিটাকে আমি জানলাম এবং আমি অবশ্যই সেটাকে ফাইন্ড আউট করে শর্ট আউট করবো, অর্থাৎ রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই আমি অবশ্যই করব। এই মানসিকতা এবং এই সিরিয়াসনেস যদি আপনাদের মধ্যে থাকে, তবেই আপনারা আসবেন। কেবল জেনে চলে গেলাম কখনো নয়। আমি বারবার বলেছি, আমি ভালোর যতটা ভালো, খারাপের তার দ্বিগুণ খারাপ। তাই জন্য যারা যারা সিরিয়াস, আমি আমার নেগেটিভিটি জানবো এবং ইমিডিয়েট রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই আমি করব, তারাই আমার চেম্বারে আসবেন। আর কেবল জানার জন্য পশ্চিমবঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাস্ট্রোলজার রয়েছে। আজকের মতন এটুকুই, নমস্কার।